ঈদ মুবারক। আমি আরিফুল সাজ্জাদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই ইনসাইড পলিটিক্স আমাদের একটি নিয়মিত আয়োজন, তবে ঈদ উপলক্ষে আমরা একটু বিশেষভাবে এই আয়োজনটি সম্পন্ন করার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, যেটি ঠিক করেছি আমরা, গণতন্ত্রের 50 বছর। এবং এই আমাদের আজকে আমন্ত্রণে সাড়া দিয়েছেন দুইজন অতিথি। আপনারা জানেন যে তাদের সঙ্গে পরিচয় করে দেব। তার আগে একটু বলে নেই যে এই যে দুইজন অতিথি আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তারা কিন্তু মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যে চড়াই উতরাই সব কিছু তারা রাজপথ থেকে শুরু করে এবং লেখনির মাধ্যমেও কিন্তু তারা এগুলো বিভিন্ন সময় তুলে ধরেছেন। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন রাশেদ খান মেনন, সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আমার ডান পাশে রয়েছেন, এবং ঠিক তার পাশে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাদের দুইজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি শুরুতেই শুনছিলেন যে বিষয়টি ঠিক করেছি আমরা আজকে আলোচনার জন্য, গণতন্ত্রের 50 বছর। যদি প্রথম শুরু করতে চাই এইভাবে যে গণতন্ত্রের জন্য এই 50 বছর কি যথেষ্ট কিনা, মুজাহিদুল ইসলাম সেলিম যদি আপনি। অসংখ্য ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে এই বিষয়টা যেটা আলোচনার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং হালকা উপর ভাষা কথা দিয়ে এইটা কিন্তু গভীরে যাওয়া যাবে না এবং তাৎপর্যটা আমরা বুঝতে পারবো না। এবং গণতন্ত্র মানে কি, এখানে মেনন ভাই আছে, আমরা সবাই আমরা আইয়ুব আমলে রাজনীতিতে আমাদের পদক্ষেপ প্রথম শুরু, এবং সেই সময় থেকে আমরা লড়াই করছি। এবং আইয়ুব খানের বিরুদ্ধে ডাউন উইথ আইয়ুব বড় করে লেখা হলো, এখনও মেনন ভাইয়ের নিশ্চয়ই মনে আছে, চিকামারা আমরা যেটাকে বলি, সেই সময় 62-র আন্দোলন সেই সময় থেকে শুরু হয়ে গেল এবং হতে হতে 69-এর গণ অভ্যুত্থান। গোটা পিরিয়ডটা আমরা মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। এটা খালি ব্যক্তির বিরুদ্ধে লড়াই ছিল না, এটা কিন্তু ছিল মৌলিকভাবে পাকিস্তান যেই ধারায় পরিচালিত হচ্ছিল সেইটাকে নাকচ করে সেইটার বিপরীতে একটা ভিন্ন ধারায় আমরা অগ্রসর হব। সেই জন্য অর্থনৈতিক দাবিটা ছিল, সেখানে সামাজিক নানা দাবি ছিল, এবং রাজনৈতিক ক্ষেত্রে অসংখ্য দাবির ভেতরে একটা প্রধান দাবি ছিল যে গণতন্ত্র দিতে হবে, বাক ব্যক্তির স্বাধীনতা, মৌলিক অধিকার সেগুলোকে নিশ্চিত করতে হবে, ভোটাধিকার দিতে হবে, সার্বজনীন ভোটাধিকার দিতে হবে। সেই স্লোগানগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করেছি। দেশ স্বাধীনতার দিকে যেতে পারলো এই কারণেও যে আমরা 69-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে যেই পরিস্থিতির সৃষ্টি করেছিলাম, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয়েছিল নির্বাচন দিতে, এবং 70-এর নির্বাচনে একটা অভাবনীয়, যেটা হিসাব নিকাশের বাইরে ছিল শাসক শ্রেণীর, আমার ধারণা, সেই রকম একটা ফলাফল। কারণ বাঙালি তারা বলল যে আমরা ভোট ভাগাভাগি করব না, এইবার আমরা এক জায়গায় ভোট দেব, এবং কলা গাছ দাঁড়ালেও আমরা সেখানে ভোট দিয়ে নৌকা মার্কাকে জিতিয়ে দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একক মুখপাত্র বাঙালির হয়ে লড়াই করলো। এবং এই লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করেছিল এই কারণে যে গোটা 23 বছর ধরে পাকিস্তানের সেই সময় আন্দোলন সংগ্রাম, গণ আন্দোলন, গণসংগ্রাম, এইগুলোর ভেতর দিয়ে কিন্তু আমরা একটা শীর্ষবিন্দুতে এসেছিলাম। সশস্ত্র মুক্তিযুদ্ধটা হঠাৎ করে হয়নি, এবং এই যে ধারাবাহিক লড়াই, সেইটার প্রধানত দুইটা স্রোত ছিল, একটা হলো জাতীয়তাবাদী ধারা আর একটা হলো বামপন্থী ধারা। এবং বামপন্থী ধারার প্রভাব, ওইদিকে জাতীয়তাবাদী শক্তি সেখানে যুক্ত হয়, মাঝে মাঝে একটু হয়তো পিচ্ছিল পথেও এটা হয়েছে। সারওয়ার্দী সাহেব যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে গেলেন, তখন তিনি স্বায়ত্তশাসনের দাবিটা বললেন যে এটা আর দরকার নাই, আর সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করার নীতি এটা বললেন। তারপরেও শেষ পর্যন্ত যে যখন দেখা গেল যে মানুষ মনে করলো যে আমাকে এককভাবে করতে হবে, এবং সেই রায় যখন হলো, সেই রায় কার্যকর করতে দেয় নাই বলেই কিন্তু বাঙালি অস্ত্র ধারণ করে সেই রায় কার্যকর করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। কথাটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা একটা নতুন জীবন, নতুন ব্যবস্থার সূচনা করার পথে কিন্তু আমরা অগ্রসর হওয়ার শপথ নিয়েছিলাম, এবং সেখানে পাকিস্তানের আমলে যে গণতন্ত্র ছিল না, আমরা নিরঙ্কুশ গণতন্ত্র পাবো। এবং গণতন্ত্র মানে হলো অসাম্প্রদায়িকতা, কারণ গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের ভোটাধিকার, ভোটাধিকারের ভিতরে আমিরের ভোটের যে ওজন, ফকিরের ভোটেরও একই ওজন।
সুতরাং ভোটাধিকার একটা অন্যতম বিষয়, আরো অন্যান্য অনেক বিষয় বিষয়গুলো আছে। রয়েছে। এবং গণতন্ত্র সম্পর্কে একটা গভীর আলোচনায় যদি যাওয়া যায়, তাহলে পরে খালি আমি এইটুকু বলে আমি এই পর্ব শেষ করব যে গণতন্ত্রটা কেবলমাত্র কতগুলো আনুষ্ঠানিকতা নয়, এইটার বহুমাত্রিকতা আছে, এটা অর্থনৈতিক দিক আছে, এটা সামাজিক দিক আছে, এটা মতাদর্শিক দিক আছে। এবং এই সবটা মিলে যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে না যেতে পারি, আপনি অর্থনীতি বাদ দিয়ে কেমনে করবেন? রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। জনগণের ইচ্ছা অনুযায়ী অর্থনীতি চলবে। জনগণ চায় গ্যাসের দাম কমুক, এখন যদি গ্যাসের দাম বাড়িয়ে দেয় এটা গণতান্ত্রিক হলো। এবং জনগণ চায় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মানে নীতি এখন যদি প্রণয়নে- বৈষম্য বেড়ে যায়, সেটা কি গণতান্ত্রিক হলো? হলো না। মানে সরকার পরিচালনায় যে নীতিগুলো নেওয়া হবে সেখানে জনগণের অধিকার আর্থসামাজিক থাকবে, মানে ব্যবস্থার অংশগ্রহণ প্রতিফলন, থাকবে। সেইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই কিন্তু রাজনৈতিক কাঠামোগুলো গড়ে ওঠে। আমরা এবং রাশেদ খান- সেই কারণেই আজকে গণতন্ত্রের সংকট, একটা গভীর সংকটের ভিতরে আমরা যেই কল্পনা করে যেই স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছিলাম, সেইখানে আমাদের প্রায় সব কিছুই হাতছাড়া হয়ে গেছে। এবং গণতন্ত্র সহ অন্যান্য সমস্ত কিছু একটা উল্টা স্রোতে যাচ্ছে। সেইখানে আমরা এখন বাজেট সেশন চলছে, মেনন ভাই সেই সম্পর্কে কিছু কি বলবেন কিনা জানি না। সাধারণ মানুষের কাছে যান, আমাকে একজন আজকে সিএনজি ড্রাইভার বলল, অত কিছু বাদ দেন, আমি আপনাকে বলি বাজেট, বাজেট হলো বড় লোকের স্যাটেলাইট, গরিব লোকের হালুয়া টাইট। এইটা চলছে। এইটা যদি চলে, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এর আগে যিনি ছিলেন, তিনি বলেছেন পার্লামেন্টের 70% হলো ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের স্বার্থে আইন হবে না হবে অন্য স্বার্থে মানে সব মিলে পরিস্থিতিটার একটা মূল্যায়ন আপনি করছেন। আমি একটু রাশেদ খান মেননের কাছে আসতে চাই। মুজাহিদুল ইসলাম সালাম যেটা বলছিলেন, এর বিপরীতে আপনি কি একমত হবেন, না আরো নতুন কোনো বিষয় রয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নিউজ 24-কে। ঈদের জন্য বিশেষ অনুষ্ঠান গণতন্ত্র, এটা একটু একটু অবাক করার ব্যাপার, কারণ ঈদের সময় তো আনন্দ অনুষ্ঠানই প্রধান থাকে। আর বিশেষ করে কোরবানি ঈদ মানে তো গরু কাটা নিয়ে, সেগুলি অনেক কথা আছে, গল্প হয়, আনন্দ হয়, ছোটবেলার ঈদ নিয়ে কথা বলে। সেখানে আপনারা একটা গম্ভীর আলোচনা নিয়ে আসবেন ঈদের দিনে, ঈদের এই অনুষ্ঠানে, সেটা আমি ধারণা করিনি। যাই হোক, তবে আমি মনে করি যে আজকে ঈদ অনুষ্ঠানে উদযাপন করতে গেলেও মানুষের মনে গণতন্ত্রের প্রশ্নটা কিন্তু উপস্থিত। আমি যে ঈদের দিনে যে মানে ধনী গরিবের সম্মিলন ঘটে ঈদের নামাজে অথবা ঈদের অনুষ্ঠানে, আমাদের গণতন্ত্রে সেই ধনী গরিবের সম্মিলনটা যদি ঘটতো তাহলে বোধহয় হয়তো ভালো হতো, কিন্তু সেই সম্মিলন ঘটার অবস্থা নেই। আমাদের গণতন্ত্রের আজকের পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, সে যে আমরা যদি এই প্রেক্ষাপটটা, যেটা আপনি বললেন যে আমি সেলভের সাথে একমত কিনা, আমি তো একমত হবো এই কারণে যে আমরা 60-এর দশকে একই লড়াই করে এসেছি, এবং সেই লড়াই গণতন্ত্র যখন বলতে চেয়েছি তখন কিন্তু তার সাথে যুক্ত করে বলেছি আমরা বৈষম্যের প্রশ্নটি, তার সাথে যুক্ত করে বলেছি আমরা কি বলে ভোটাধিকারের প্রশ্নটি, তার সাথে যুক্ত করে বলেছি আমরা সাম্প্রদায়িকতা বিরোধিতার প্রশ্নটি, এগুলোকে সব যুক্ত করেছি সাম্রাজ্যের বিরোধিতার প্রশ্নটি। আজকে যদি গণতন্ত্রের কথা আমি বলি, তাহলে বাংলাদেশে আপনি যদি খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু তার সংবিধান সম্পর্কিত বক্তৃতামালায় সবসময় একটা কথা বলে এসছেন, বৈষম্যের ব্যাপারটি বলে এসছেন, বারবার বলে এসছেন। আজকে যদি তার অনুসারীদের চেহারা যদি দেখে আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে বলবো যে এই উচ্চ বৈষম্য আর বঙ্গবন্ধু একসঙ্গে যেতে পারে না। আমাদের পৃথিবীব্যাপী বৈষম্যের মাপ গিনি সোহাগে যদি আমরা 0.5-এর উপরে চলে যাই, তাহলে এটা বিপজ্জনক। আমরা ইতিমধ্যে 0.49-এ পৌঁছে গেছি, 499-এ পৌঁছে গেছি, কিন্তু এটা স্বীকৃত না। এবং এটা কেবল আমাদের দেশে না, এবার বোধহয় গত 2023 সালে সারা বিশ্বে কোটিপতির সংখ্যা বা ধনীর সংখ্যা এত বেড়েছে, যেটা বোধহয় গিনিস রেকর্ড ছাড়িয়ে গেছে বলে তারা বলছেন আর কি।
আমাদের দেশেও যদি আমরা দেখি যে এই সময়কালে আমরা দেখব যে ধনী গরিবের বৈষম্য একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। খুব ক্ষুদ্রাংশের হাতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন, সেই সমস্ত ধনী গোষ্ঠী এবং সামরিক বেসামরিক আমলাদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। ফলে এর পরিণামে গণতন্ত্রের চেহারা কি হতে পারে সেটা আমরা দেখব এভাবে, এর পরিণামে গণতন্ত্র কখনোই নির্বাক গণতন্ত্র হতে পারে না। সেটা কেবলমাত্র ভোটাধিকারের প্রশ্ন নয়, এটা কেবলমাত্র বাক স্বাধীনতার প্রশ্ন নয়, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, টেলিভিশনে কথা বলার স্বাধীনতা সবই আছে, আবার সবই নাই। সবই আছে, কিন্তু এমনি যদি সাধারণভাবে ধরি আমি, সব আছে। আমি যা খুশি তাই বলতে, সবাই বলেন যে গণতন্ত্র নাই বলেন, বাক স্বাধীনতা নাই বলেন, টেলিভিশন তো সব কথা বলছেন। কিন্তু আমরা জানি যে টেলিভিশনে কথা বলার পিছনে আবার একটা মানে নিয়ন্ত্রণ যেটা আছে, সেই পরিধির মধ্যেই আমাদের কথা বলতে হয়। তো আমি যে কথা বলছিলাম যে এই বৈষম্যের ফলশ্রুতি হচ্ছে, অর্থাৎ উদারবাদী নয়া উদারবাদী অর্থনীতির ফলশ্রুতিতে যে পুঁজিবাদী আঘাতিপত্য গড়ে উঠেছে বাংলাদেশে, তারা এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে, বাক স্বাধীনতার ক্ষেত্রে কোনোটাকে তারা অ্যালাউ করতে চায় না, এবং এটা কিন্তু আমাদের দেশে দিচ্ছে না বলে আপনার মনে হচ্ছে। মুজাহিদুল ইসলাম সেলিম, বিরতির আগে একটা প্রশ্ন করতে চাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনি বলছিলেন যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীন হওয়ার পরে একটা বড় বিষয় ছিল যে গণতন্ত্র। আমরা প্রায় 53 বছর পেরিয়ে এলাম। এই 53 বছরে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কি বলবেন, ঠিক যে জায়গায় গণতন্ত্রের অবস্থানটা হওয়ার কথা ছিল সেই জায়গায় কি আমরা এসে পৌঁছেছি, না তার চেয়ে আরও নিচের দিকে? না, এটা তো সহজ ব্যাপার যে গণতন্ত্র নির্বাসিত। এখন এখানে যে দুঃশাসন চলছে, এবং কেন দুঃশাসন এটাকে আমি আখ্যায়িত করতে চাই, গণতন্ত্রহীনতার ভেতরে আমরা পড়ে গেছি, সেটা একটু পরে বলবো আর কি। কিন্তু তার আগে আমি বলতে চাই, বিচ্ছিন্নভাবে একটা দেশে বা আমাদের দেশে গণতন্ত্র কোনোদিনই হতে পারে না, যদি না এইটার সঙ্গে আরও অর্থনৈতিক বিষয়গুলোকে সুসামঞ্জস্যপূর্ণভাবে আমরা অগ্রসর না করি। আমাদের সংবিধানে কেন 4 রাষ্ট্রীয় মূলনীতি নেওয়া হলো? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। আপনি 2টা মানবেন আর 2টা মানবেন না, বা 3টা মানবেন না 1টা মানবেন, এইটা তো হবে না। একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই জাতি যখন একটা দেশ পেল, হ্যাঁ, এবং দেশটা পাওয়ার পরে তারা শাসন করা শুরু করলো যখন থেকে, যদি আমি ধরি 1971-এর পর থেকে এখন পর্যন্ত যে জায়গায় আমরা এই অনুশীলনটা করলাম গণতন্ত্রের ব্যবস্থা নিয়ে, সেটা এই অনুশীলন এই 50 বছরের যে জায়গায় থাকার কথা, সেই জায়গায় কি আমরা, যদি আমরা অর্থনীতিটাকে সাম্যমুখী করতে পারতাম, এবং অর্থনৈতিক আধিপত্য মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত হওয়ার কারণে ক্ষমতার কেন্দ্রীভবন কিন্তু সেখানেই হবে। নয়া উদারবাদী পুঁজিবাদী ব্যবস্থার কথা মেনন ভাই বললেন, এবং খুবই কারেক্ট। এবং সব দুনিয়ার বিভিন্ন দেশে যারা এই পথ অনুসরণ করছে, সবাইকে দেখা যাবে যে সেখানে কিন্তু বিশাল বৈষম্য বেড়ে যাচ্ছে। এবং একটা এক্সপ্রেশন দেওয়া হয়, 2টা এক্সপ্রেশন দেওয়া হয় যে হোক না, কিছু লোকের হাতে টাকা হোক, চুইয়ে পড়তে পড়তে একসময় গরিবের কাছে যাবে। 90 দশকের শুরুতে বলতো এটা, এখনো কি? হ্যাঁ, এখনো বলতে থাকে, এখনো বলে। আমাদের রাষ্ট্রের যে প্রধান, তার সঙ্গে কথোপকথন হলে তিনি এটাই বলেন, সেলিম ভাই এত হিংসা করেন কেন, হোক না কিছু লোকের হাতে টাকা, এটা চুয়ে পড়ে গরিবের কাছে যাবে। গরিবের কাছে তো যায় না, চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় কানাডা। এটা বলা হয় যে একটা পর্যায় পর্যন্ত ধন সম্পদ কেন্দ্রীভূত হবে কিছু লোকের হাতে, কিন্তু পরবর্তীকালে সে সমাধান হবে বলে একটা আশা প্রকাশ করা হয়। যেটা বলা হয় বিখ্যাত। আরেকটা বলা হয় যে একটু কষ্ট হোক জনগণের, উন্নয়নের প্রসব বেদনা। তো 53 বছর ধরে উন্নয়নের প্রসব বেদনা হলে পরে সেই প্রসব অবস্থার নিশ্চয়ই কিছু ত্রুটি আছে। তারপরে আমাদের তো সেই মৌলিক জায়গায় না গেলে পরে আপনি এখান থেকে তো বের হতে পারবেন। আপনার যেমন মুক্তিযুদ্ধের আগে তো একটা লড়াই সংগ্রামের পটভূমি ছিল, 90 দশকে যখন একটা সামরিক তন্ত্রকে পরাজিত করে আমরা নতুনভাবে একটা শুরু করলাম এই অনুশীলনটা গণতন্ত্রের। রাশেদ খান মেনন, আপনার কি মনে হয় 90 থেকে এ পর্যন্ত যদি আর একটা পিরিয়ড আমি হিসাব করি, সেখানে যে জায়গায় আমাদের আজকে থাকার কথা ছিল সেই জায়গায় কি আমরা আছি? দেখেন, 90-এর গণ অভ্যুত্থানের আগে পরে যে লড়াই, এবং তারপরে যেখানে এসে এটা কেন্দ্রীভূত হলো, সেটা হচ্ছে তিন জোটের ঘোষণা আর কি। যেটা
সেই ঘোষণায় কতগুলো জিনিস খুব সুস্পষ্টভাবে বলা আছে যে দেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং সেই জায়গা থেকে যে 3 জোটের ঘোষণার মধ্য দিয়ে আমরা একটা সার্বভৌম সংসদের কল্পনা করলাম বা সেটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য বললাম, এবং পরবর্তীকালে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা উপনীত হলাম, যেটি আমরা 72-এর সংবিধানে যেভাবে একটি সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে সার্বভৌম সংসদের মধ্য দিয়ে এগিয়েছিলাম সেই জায়গায় গেলাম। কিন্তু যেটা দুর্ভাগ্য যেটা হলো সেটা হলো যে মানে এই 3 জোটের একটি দল বা একটি জোট বা যাদেরকে আমরা আমাদের সাথে সংশ্লিষ্ট করলাম, আমরা একত্রে লড়াই করলাম এবং তাদের লড়াই অবদান আছে, কোনো সন্দেহ নেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে তাদের লড়াই অবদান আছে। কিন্তু তারা এসে দেখা গেলো যে এরশাদ সাহেবের যে ছেঁড়া জুতো সেই জুতোতেই পা দিয়ে বসে আছেন। অর্থাৎ আমরা যে জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করলাম যে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দুর্বৃত্তায়নের যে ঘেরাটোপ তৈরি হয়েছিল এই সময়কালে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমরা সেখান থেকে বেরোতে পারলাম না। এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো যে পরবর্তীতে কি হলো, বিশেষ করে সংসদের প্র্যাকটিসটা আমাদের কি হলো। তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি গণতন্ত্র নিয়ে। আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম গণতন্ত্র কিভাবে আমাদের দেশে এলো, বিশেষ করে 2টা প্রেক্ষাপট আমরা আলোচনা করেছিলাম, মুক্তিযুদ্ধের আগে এবং 90 দশকের আগের পরিস্থিতি, এবং তারপরে কি হলো সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন রাশেদ খান মেনন। আমি একটু ওখান থেকে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে সংসদের যে প্রক্রিয়াটা আমরা শুরু করলাম বা সংসদীয় রাজনীতির যে কথাটা বলছিলেন এই সব, এবং এই সংসদে আপনি বেশ কয়েকবার ছিলেন সংসদ সদস্য হিসাবে। কিন্তু যদি গণতন্ত্র একটা তো নির্বাচন, তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণে কি ভূমিকা রাখছে নির্বাচিত প্রতিনিধিরা, এটা যদি আমরা একটা প্যারামিটার ধরি, আপনার অভিজ্ঞতা কি? নির্বাচিত প্রতিনিধিরা কি সরকার পরিচালনার ক্ষেত্রে যে নীতি প্রণয়ন করা হচ্ছে বা বহিরাষ্ট্রের সঙ্গে যেসব নীতি মানে বিভিন্ন চুক্তি করা হচ্ছে, সেখানে আপনারা কি যথেষ্ট ভূমিকা রাখতে পারেন? যেমন ধরেন আমি কথা বলি, প্রথম কথা হচ্ছে যে আমাদের সংবিধানের ক্ষেত্রে এসে যে জায়গাটায় আমরা সংশোধন করার চেষ্টা করেছিলাম সেটা হলো এই সংবিধানে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। সংসদ যদিও বলা হয় যে সংসদ সার্বভৌম এবং সংসদের নীতির ভিত্তিতেই বিষয়টা পরিচালিত হবে, কিন্তু এটা হতে পারে না। তার কারণ হলো আমাদের সংবিধানে একটি বিধান আমরা সংযুক্ত করেছিলাম অতীত ভয় থেকে, যে দল পরিবর্তনের জায়গা থেকে 70 বিধি নামে একটা বিধি আমরা এনেছিলাম। আমরা 90-র অভ্যুত্থানের পরে যখন সংবিধান সংশোধন করলাম, দ্বাদশ সংশোধনী, তখন চেষ্টা করেছিলাম যে এই বিধিটাকে যত সম্ভব এটাকে শিথিল করা, যাতে সংসদ সদস্যরা তাদের ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময়কার যারা ক্ষমতাসীন ছিলেন তারা এটা রাজি হননি, বরং এটাকে আরো কঠোর করলেন। ফলে এখন যেটা হয়ে গেছে, একজন সংসদ সদস্যের পক্ষে মানে দলগত আনুগত্যের বাইরে দাঁড়িয়ে তার পক্ষে কোনো স্বাধীন মতামত ব্যক্ত করা এটা সম্ভব হয় না। এই সম্ভব হয় না। তার কারণ হলো তারা দল থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। যদিও আবার মজার ঘটনা হচ্ছে যে যদিও আবার ওই 70 বিধিরই লঙ্ঘন করে আমরা দেখেছি দল পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন করে মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে, এই ঘটনাগুলো আমরা দেখেছি, সেই ক্যারিকেচারগুলো আমাদের দেখা হয়েছে। কিন্তু যেটা বাস্তবতা যেটা হয়েছে সেটা হলো যে সংসদ সদস্যরা তাদের যে চিন্তিত সুচিন্তিত মতামত তারা সেভাবে প্রকাশ করতে পারেন না, তো করেন না, এবং করলেও সেটা কার্যকরভাবে না। আমি বলছি তারপরে যেটা হয় সেটা হলো যে যেহেতু এখানে আমরা যেটা প্রস্তাব করেছিলাম, ধর আমি যে প্রস্তাব করেছিলাম যে আমরা 3টা হুইপ রাখেন আপনারা, মানে ফার্স্ট হুইপ হচ্ছে যে ঠিক আছে তুমি ইয়ার ওপেন সব কথা বলতে পারবে, সেকেন্ড হুইপ হচ্ছে তুমি এই বিষয়ের উপরে বলতে পারবে কিন্তু তুমি ভোট দিতে পারবে না, থার্ড হচ্ছে যে সরকার পরিবর্তন হতে পারে এই ধরনের কোনো বিষয় তুমি যেতে পারবে না। এই যে হুইপিং সিস্টেমটা, এটা কিছুতেই আমরা এখানে আনতে পারলাম না। ফলে আমরা সারাক্ষণই সারা সময় হুইপড হয়ে আছি, এবং এর ফলে কি বলে কেউ খোলা মনে কথা বলা খুব মুশকিল। সম্প্রতি সময় চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে
পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে কিছু কথা বলার, কিন্তু তার কোনো আসর সরকারের উপর পড়ে এটা মনে করার কোনো কারণ নেই। একটু মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি এখনও ধরেন যারা ক্ষমতায় রয়েছে এবং তাদের সঙ্গে যারা রয়েছে, এর বিপরীতে যারা রয়েছে তাদের বিষয়ে অনেক সময় এদিক থেকে বলা হয় যে তারা অভ্যুত্থান করতে চায়। অনেক সময় ধরেন আপনারা যে রাজনীতি করেন, বাম রাজনীতি, আপনাদের মুখেও আমরা অনেক সময় শুনেছি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন। আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অভ্যুত্থান এটা কি পরস্পর বিরোধী, না এটার সঙ্গে কোনো সংযোগ রয়েছে? না, অভ্যুত্থান গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা অংশ। আপনি বলতে পারেন ভোটের প্রক্রিয়া। আচ্ছা, আপনি যদি রাজনৈতিক সমস্ত প্রক্রিয়াকে ভোটের ভেতরে নিয়ে আসেন, সেটা তো অসম্ভব আমাদের দেশে। কারণ আমাদের এখানে তো কোনো ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত হয়ে গেছে। আমি এই উদাহরণটা দেই। আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে যদি বলেন যে তোমার জন্য 6টা শাড়ি এনে দিচ্ছি, তুমি এর ভেতর থেকে একটা নির্বাচন করো, 6টা শাড়ি হলুদ শাড়ি, তা আমার বউয়ের সামনে এইটা 6টা হলুদ শাড়ির ভিতরে একটা নির্বাচন করতে বললে তিনি কি বলবেন? তা আমাদের এখানে ভোট যখন হয় সবাই জানে যে যেখানেই ভোট দেন এখানে সরকার হবে আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, তো এই ভোটের মর্যাদা তো থাকে না। এবং আরও অনেক কিছু এটি নিয়ে বলা যায়। ভোটাধিকার, মেরুন ভাইয়ের কথা আমি বলছি না, এক্সেপশন অনেকে আছে হয়তো, কিন্তু জেনারেলি হলো আমাদের পার্লামেন্ট বা ভোট ব্যবস্থাটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে, জেনারেলি স্পিকিং। এবং অনেকে দুষ্ট লোক না, অনেকে খুব চিন্তা করেই বলে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা। কারণ আপনি টাকা দিয়ে নমিনেশন জোগাড় করতে পারবেন। সুতরাং ব্যবসায়ীরা হয়ে যাচ্ছে পলিটিশিয়ানরা যারা খুব বুদ্ধিমান পলিটিশিয়ান, তারা যে ব্যবসার ভিতরে ঢুকে যাচ্ছে। সুতরাং রাজনীতির যে আসল তাৎপর্য, নীতির রাজা, সেই জায়গা থেকে তো আমরা চলে গেছি। রাজনীতি ইজ লস্ট। এবং বাঙালি জাতির ইতিহাসে বা আমাদের ইতিহাসে আপনি যদি বলেন, বড় বড় 2টা ট্র্যাজেডি। আমাদের মুক্তিযুদ্ধ, আমরা বীরের জাতি, আমরা জয় করতে জানি, কিন্তু আমরা দুর্ভাগ্যের জাতি, আমরা বিজয়কে ধরে রাখতে যাই না। মুক্তিযুদ্ধ আমরা ধরে রাখতে পারিনি। আমরা এরশাদ বিরোধী আন্দোলন, সেটাকে আমরা ধরে রাখতে পারিনি। এবং 2টা জোট হয়ে আছে। কিছু মনে করুন না মেরুন ভাই, মানুষ তো বলে এক জোটে রাজাকার, আরেক জোটে স্বৈরাচার, এবং এইটা নিয়ে টানাটানি। এবং আমি নিজের চোখে দেখেছি, আমাদের এগ্রিমেন্ট হলো, আমরা একসঙ্গে ড্রাফট করেছি যে এরশাদের পতনের পর এরশাদ এবং তার দলের কোনো নেতা এবং ব্যক্তিকে আমরা কোনো দলে বা জোটে আশ্রয় দেব না। তারপরে 2 পক্ষ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এই ব্যাপারে বিজয় যেমন ধরে রাখতে পারি না, তেমন কথা দিয়ে কথাও ধরে রাখতে পারি। এখন আমি বলতে চাই, কথা ভালো করে খেয়াল করলে বুঝবেন। বর্তমান সরকার সম্পর্কে সে তো পরিষ্কারই বলে দিয়েছে, উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার। স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। কিন্তু একটা বিষয়, সরকারের ধারাবাহিকতা মানে কি? না, এই বিষয়টা যখন বলছেন তখন একটা বিষয় আমার মনে পড়লো যে আপনারা যে রাজনীতি করেন, কমিউনিস্ট বা বামপন্থী রাজনীতি যেটাই বলি না কেন, একটা শব্দ আমরা অনেক সময় শুনেছি ছাত্র জীবনে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এবং এটা প্র্যাকটিসের মাধ্যমে পরে দেখা যাচ্ছে যে একজন নেতা থাকে, আসলে তার মাধ্যমে নেতা যা বলেন সেটাকেই এন্ডোর্স করে দেয়া। এইরকম একটা সমালোচনা কিন্তু রয়েছেন আপনারা যে রাজনীতি করেন, আমি বলি। কিন্তু এখন যদি ধরেন দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চান, এটা তো অনেক চড়াই উতরাই পেরিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে এখন যিনি নেতৃত্বে রয়েছেন তিনি একটা জায়গায় নিয়ে যেতে চান এবং তিনি চেষ্টা করতেছেন। আপনাদের ওই সময় যে কথাবার্তা এবং উনি এখন যেভাবে চেষ্টা করছেন, সেটা তো একই মনে হয় অনেক। না, একবার সম্পূর্ণ বিপরীত। আমার এটা অভিমত, আমার মূল্যায়ন বিপরীত ধারায়। এবং বিপরীত ধারায় না থাকলে তার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। আচ্ছা। এবং ওর জন্যই তিনি বলছেন, দেখেন, বা তার দল থেকে বলা হচ্ছে যে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা অপরিহার্য। এই যে 3rd পয়েন্ট যেটা বললো, সেটা হলো ডেঞ্জারাস। সরকারের ধারাবাহিকতা না রাখলে পরে ওবায়দুল কাদেরের ভাষায় গাট্টি বোচকা নিয়ে বিদেশে পাড়ি জমাইতে হবে বা জেলের ভাত খেতে হবে। আর ক্ষমতা ধরে রাখতে পারলে, যেন তেন উপায়ে যদি ধরে রাখতে পারি, তাহলে আরামসে যে আর্মি চিফ, পুলিশ চিফ,
তাদের যে কেচ্ছা কাহিনী বেরোচ্ছে, যে বিশাল ব্যাপার, এবং এটা তো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবং এগুলো বাইরে থেকেও না। এইরকম একটা পরিবেশের ভেতরে আপনি গণতন্ত্র আশা করেন কিভাবে? গণতন্ত্র দিতে গেলে পরে তো যেমন এই যে হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, এই বাহিনী শুনি না, যে ক্ষমতায় আছে সে যদি তাদেরকে সন্তুষ্ট না করে তো তারা তো বলবে সালাম আলাইকুম আপা, আমরা গেলাম ম্যাডামের দিকে। আর ম্যাডাম পাওয়ারে থাকলেও এরাই বলবে যে ম্যাডাম আমাদের দেখলেন না, আমরা গেলাম আপার দিকে। ক্ষমতা কেন্দ্রীভূত নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এই কায়েমি স্বার্থবাদীদের দ্বারা। এইখানে আঘাত করতে হবে, এবং এইখানে আঘাত করতে হলে পরে আপনাকে অভ্যুত্থান বলতে অনেকে ধারণা করে যে গলা কাটার বা গোলাগুলি, এইগুলো না, মানুষের জাগরণ। সেটা এরশাদের সময় আমরা দেখেছি, আমরা 69-এর গণজাগরণ দেখেছি। মানুষের ভেতরে যখন তার নিজের শক্তি সম্পর্কে আত্মবিশ্বাস এবং সেটাকে অ্যাসার্ট করা শুরু করে, এবং তখন সেটা একটা পাহাড়ের মতো, পাহাড়ের ঢলের মতো, সুনামির মতো এসে এমন সিচুয়েশন ক্রিয়েট করে, তখন আর অন্যদিকে যাওয়ার কোনো অবস্থা থাকে না। এবং জনগণের কিন্তু প্রবলেমটা হলো জনগণের এই জাগরণটাকে যদি আমরা সচেতনভাবে সংগঠিত না করতে পারি, তাহলে 2 দিন পরেই পুরানো কায়েমি স্বার্থ এমন ট্রিক্স করবে যে আপনাকে নাস্তানাবুদ করবে। মিশরের মতো অবস্থা হয়ে যাবে। এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো। আবারও একটা বিরতি নেওয়ার সময় হলো। এরপরে রাশেদ খান মেননের সঙ্গে আপনি যে কথাগুলো বলছিলেন, যাদের বিষয়ে বলছিলেন, অনেক দিন থেকে উনি কিন্তু ওই জোটের সঙ্গে আছে, ওনার একটু মতামত নেব, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবারও যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি গণতন্ত্র নিয়ে। আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন, রাশেদ খান মেনন এমপি, সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, এবং মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তাদের সঙ্গে আলোচনা করছিলাম আমরা গণতন্ত্র নিয়ে। মুজাহিদুল ইসলাম সেলিম যেটা বলছিলেন, রাশেদ খান মেনন আপনি শুনছিলেন, বিশেষ করে এখন যে প্রক্রিয়া চলতেছে এবং কি হচ্ছে না হচ্ছে, উনি ওনার মতো করে একটা ব্যাখ্যা দিলেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অংশ, বিশেষ করে 2009 সাল থেকে 8 সাল থেকে আপনিও এটার সঙ্গে একটা যুক্ত এবং তাদের সঙ্গে জোট সঙ্গী হিসেবে কাজ করছেন। আপনার কি মনে হয় যে মানে সব ঠিকঠাক রয়েছে? মানে মুজাহিদুল সেলিমের বক্তব্য আসলে ঠিক আছে, না অন্য ব্যাখ্যা দিবেন আপনি? না, মুজাহিদুল সেলিম যে বক্তব্য, তার তো একটা দিক থেকে নিশ্চয়ই ঠিক আছে। নাহলে তো আর সে কথাগুলো বলতো না। একটা অবাস্তব কথা বলা তো নিশ্চয়ই সে লোক নয়। আমার কথা হচ্ছে যে 2008 সালে আমরা যাত্রা ঠিকই, আবার বললাম যে 90 অভ্যুত্থানের পরে যেমন যাত্রা সঠিকভাবে শুরু করেছিলাম আমরা, যে বা আকাঙ্ক্ষা নিয়ে, 2008 সালের পরেও আমরা ঠিক সেই যাত্রাই আমরা শুরু করেছিলাম। আমাদের এখানে নির্বাচন হলো, ভালোভাবে নির্বাচন হলো, এবং দল আসলেন, এবং আমরা দেখলাম যে পার্লামেন্টে যে ইভেন, যেহেতু সেলিম কয়েক সময় বারবারই বলছিলেন যে বাজেট যেহেতু চলছে, পার্লামেন্টে যে প্রথম যে বাজেটটা হলো, সেই বাজেটটা দেখে লোকে আশান্বিত হলো যে একটা প্রো পিপুল প্রো পুয়ার একটা বাজেটের দিকে আমরা এগোচ্ছি। কিন্তু ঘটনাগুলো ঘটে গেল তারপরে, এবং আমি মনে করি ক্রমাগত যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। বললাম যে অর্থনৈতিক নীতি যদি সঠিক না থাকে, তাহলে ক্ষমতা কেন্দ্রীভূত হতে থাকে অর্থনৈতিক, যারা অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে তাদের হাতে। যখন ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেল খুব ক্ষুদ্রাংশ লোকের হাতে, সেটা সামরিক বিষয়ে আমলা বলি আর ওই দরিদ্র একাংশ বলি, যাকে আমি পার্লামেন্টে আজ থেকে 2 বছর আগেই বলেছি যে একটা অলিগার্কিক শাসনের জায়গায় আমরা পৌঁছে গেছি, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষুদ্র দরিদ্র গোষ্ঠী এই সমস্ত বিষয়টাকে পরিচালনা করছে। সেখান থেকে গণতন্ত্রের যে সঙ্গে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি একটা খুব সোজা কথায় আসি, এই কদিন আগে এখন একটা নির্বাচন চলছে, উপজেলার নির্বাচন। আমি জাতীয় নির্বাচনের কথা বাদই রাখলাম। উপজেলার নির্বাচনে আপনার নির্বাচন কমিশন আপনার চেয়ারম্যানদের কি বলে জামানত রাখলেন 1 লাখ টাকা, আর ভাইস চেয়ারম্যানদের রাখলেন 75,000 টাকা। তো আমি যখন তাকে, আমরা গেলাম তার সাথে স্মারকলিপি দিলাম, কথা বললাম, তিনি বললেন যে যার টাকা নেই সে কিভাবে নির্বাচন করবে, এত লোকের ব্যালট ছাপাতে গেলে আমাদের অসুবিধা হয়। অর্থাৎ ব্যালট থেকে লোকের নাম বাদ দেওয়ার জন্য তারা 1 লাখ টাকা করেছেন। ফলটা কি হয়েছে? ফলটা হচ্ছে যে আপনাদের সংবাদপত্রগুলো বা সংবাদ মাধ্যমগুলোতে আপনারা বলছেন যে এবার উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের
চাইতে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সম্পদ অনেক অনেক বেশি। বেশি। রিসেন্ট রিপোর্ট করে গবেষণা করে রিসেন্ট বেরোচ্ছে আর কি। এবং এত কোটিপতি বোধহয় কখনো এবং উপজেলা নির্বাচনে কখনো হয়নি, এবং উপজেলা নির্বাচনে খরচের পাহাড় প্রমাণ খরচ আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা যেটা 2008 সালে নির্বাচনের পরে আমরা যে আইন করে যেখানে কালো সাদা পোস্টার আনলাম, এখানে ইলেকশন কমিশন সেখানে রঙিন পোস্টার দিয়ে দিল। যেখানে আমরা আনলাম যে আজকে এতগুলো সেন্টার, এতগুলো কেন্দ্র আমরা রাখতে পারবো, ইলেকশন কমিশন তার বাইরে চলে গেলেন। অর্থাৎ আমি তো আবার বলছি, ক্ষমতা আধিপত্য থেকে ক্ষমতাসীন যারা রয়েছেন তাদেরই নির্দেশে সমস্ত জিনিসগুলো পরিচালিত হচ্ছে। বাজেটও সবটাই আপনি দেখবেন যে ওই জায়গা থেকে আসছে। সময় শেষ হয়ে যাচ্ছে, একটু মুজাহিদুল সেলিমের কাছে যেতে চাই। সেটি হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের যে যাত্রা এবং এই পর্যন্ত আসা, বাম রাজনৈতিক শক্তি আপনি শুরুই করেছিলেন বক্তব্যের শুরুতে, তাদেরও ভূমিকা নিয়ে অনেক কিন্তু কথাবার্তা হয়। আমি একটা জায়গায় একটু পয়েন্ট আউট করতে চাই, আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমরা যেমন ছাত্র জীবনে ছিলাম তখন 11 দল একটা বিশেষ পরিস্থিতি তৈরি করছিল, এবং তখন আমার মনে আছে যে পত্রিকায় হেডিং হয়েছিল লেফট ইজ রাইজিং ইন বাংলাদেশ, বা বামপন্থীদের উত্থান। তারপরে 11 দল ভেঙে কেউ কেউ হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে চলে গেলেন এবং ওখানে আবার তারা 14 দল করলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় না যে ওই যে ভূমিকাটা এটিও এখনকার যে পরিস্থিতি সেদিকে একটা হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে? না, আমার মনে হয় এটা কিছুটা কারেক্ট। আমাদের বামপন্থীদের একটা মৌলিক ঐতিহাসিক দুর্বলতা হলো আমরা কিছুটা পরিমাণে সম্ভবত আত্মবিশ্বাসের অভাবে ভুগি, এবং নিজের পায়ের উপরে দাঁড়িয়ে, এটা লাগতে পারে 50 বছর, লাগতে পারে 30 বছর, কিন্তু আমার শক্তির উপরে দাঁড়িয়ে করব। এবং যদি কারোর সঙ্গে ইউনিটি করি, আমার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী করব। সেই ইন্ডিপেন্ডেন্ট ভাবনা এবং ইন্ডিপেন্ডেন্ট এই ফোর্স ডেভেলপ করার সেই জায়গা থেকে বেশ কোনো কোনো সময় বামপন্থী বিচ্যুতি হয়েছে, কোনো সময় একটু সুবিধাবাদী বিচ্যুতি হয়েছে, এবং এইখান থেকে বেরিয়ে আসাটা একান্তভাবে প্রয়োজন। এবং সেইটা ততদিনে দেশটা কিন্তু উল্টো দিকে চলে গেছে। আমাদের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শাসন ক্ষমতা নিলেন। উনি যখন মুক্তিযুদ্ধকে লিড করেছেন, আর শাসক হিসেবে উনি যে ভূমিকা, দুইটাতে এক জিনিস না। এবং অনেক কথা বলা যায়, সময় নেই, আমি বলতে পারবো না। এবং একটু হোঁচট খাওয়া শুরু করলো তখন থেকে। একদম শেষ করতে হয়, রাশেদ খান মেননের কাছে এই বিষয়ে একটু মন্তব্য নিতে চাই। মানে মুজাহিদুল ইসলাম সেলিম যেটা বললেন যে এই যে জোট করে বা ইয়ে করে নিজের পায়ে না দাঁড়ানোর ক্ষেত্রে, প্রশ্নটা একটু অন্যরকম, যে গণতন্ত্রহীনতা বা গণতন্ত্রের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের কি কোনো ভূমিকা দেখেন যে এটার পেছনে রয়েছে কিনা? আপনি বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবেন যে গণতন্ত্রের লড়াইয়ের সামনের কাতারে থেকে মুখ্য ভূমিকায় রেখেছে বামপন্থীরা এক সময়কালে। পরবর্তীকালে 90 উত্তরকালে এসে আমরা এই জায়গাটায়, যে জায়গাটায় অবস্থিত হয়ে গেছে, যে মানে রাজনীতির দ্বিদলীয় ভিত্তিক হয়ে গেছে, এবং এই দ্বিদলের ভিত্তিতে রাজনীতি করতে গিয়ে যখন ভোটের রাজনীতি আপনি চলে গেছেন, তখন যে বামপন্থীদের যে প্রাসঙ্গিকতা বা তাদের যে অবস্থান, এটা ক্রমাগত দুর্বল হয়েছে। এই দুর্বলতা খুব স্বাভাবিকভাবেই আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে। এখনও আমি মনে করি যে আমরা যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে, শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে লড়াইটা শুরু করতে পারি বা ঐক্যবদ্ধ হতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে এটাকে পরিবর্তন করা সম্ভব। যদিও সময় চলে গেছে, আমাদেরও বয়স চলে গেছে, এখন যে নতুন প্রজন্ম তাদেরকে এই জায়গায় দায়িত্ব নিতে হবে। একদম শেষ কথা, আপনি মনে হয় কিছু যুক্ত করতে চাচ্ছেন সংক্ষেপে? যে সম্ভবত একটা বড় শিক্ষা আমাদের নেওয়া উচিত, যে গণতন্ত্রের লড়াই আর ভাত কাপড়ের লড়াই, এই দুটোকে আলাদা করা যাবে না। এবং একসঙ্গে লড়াইটা করতে পারলেই সমাজ বিপ্লবের মাধ্যমে আমরা একটা পাকিস্তান ভেঙে যে নতুন সমাজ এবং ব্যবস্থা তৈরি করার স্বপ্ন দেখেছিলাম, সেটা কার্যকর করতে পারবো, গণতন্ত্র স্থায়ী হবে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আলোচনা আরো করার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারলাম না। প্রত্যেকখানে এত বিজ্ঞাপন থাকে। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।